বন্ধুরা, সুপ্রিমে সুপার সাসপেন্স। লালমোহন বাবু যদি আজকে আমাদের মধ্যে থাকতেন, বোধহয় এইভাবেই তার নামকরণটা করতেন। আজকে মমতা প্রশাসনকে সিবিআই এর হাত থেকে বাঁচাতে কপিল সিব্বল সুপ্রিম কোর্টে যা করলেন, এবং সেখানে দুই বিচারপতির যে রায় এলো, তা নিয়ে কিন্তু একাধিক একাধিক প্রশ্ন উঠে যাচ্ছে। এবং তার থেকেও বড় কথা, যে সিবিআই নিয়ে এত প্রশ্ন ওঠে যে সত্যিই তারা, তাদের কর্মদক্ষতা রয়েছে কিনা, তারা কোথাও গিয়ে প্রভাবিত কিনা, সেই বিষয়েও এই রাজ্য সরকারের সঙ্গে সিবিআই এর ঠিক কোন জায়গাটা রয়েছে সেটাও কিন্তু বড় প্রশ্ন উঠে গেল। এবং তার থেকেও বড় কথা, নতুন ক্যাপ্টেনের আন্ডারে শুরু হয়েছে সুপ্রিম কোর্টের নতুন জামানা। 11ই নভেম্বর থেকে জাস্টিস সঞ্জীব খান্নার নেতৃত্বে সুপ্রিম কোর্টের কিন্তু প্রধান বিচারপতি ব্যাটনটা চেঞ্জ হয়েছে। এবং সেই জায়গায় তিনি যে প্রক্রিয়ায় বিচার প্রক্রিয়া চালাতে চাইছেন, সত্যিই সুপ্রিম কোর্টের বাকি বিচার প্রক্রিয়া এখনো সেই জায়গায় আসছে, নাকি কোথাও গিয়ে কোথাও বাড়তি অ্যাডভান্টেজ হচ্ছে, রায় নিয়ে কিন্তু সেই প্রশ্নই উঠে আসতে শুরু করেছে। ফলে যে ঘটনা সুপ্রিম কোর্টে ঘটলো গতকাল, তা কিন্তু গোটা ভারতে এই মুহূর্তে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কি ঘটনা ঘটেছে? ঘটনা ঘটেছে তামিলনাড়ুতে। এবার আপনারা বলবেন, তামিলনাড়ুর ঘটনা পশ্চিমবঙ্গের কি যোগ রয়েছে? আসছি। যদি ব্যাকগ্রাউন্ডটা না বোঝেন পশ্চিমবঙ্গের এই ঘটনা এবং কপিল সিব্বলের যে নাটক এবং সিবিআই নিয়ে যে জুজু, সেটা কিন্তু স্পষ্ট হবে না। তামিলনাড়ুর একটি মামলা সুপ্রিম কোর্টে এসেছিল। সুপ্রিম কোর্টে কোথায় এসেছিল? মাননীয় বিচারপতি সূর্যকান্ত এবং মাননীয় বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার ডিভিশন বেঞ্চে। যে ডিভিশন বেঞ্চে 11ই নভেম্বরই এই পশ্চিমবঙ্গ থেকেও সিবিআই নিয়ে একটি মামলা গিয়েছিল। যে মামলাতে প্রাথমিকভাবে তারা একটা অস্থায়ীভাবে তারা একটা স্থগিতাদেশ দিয়েছিলেন, যেখানে বলা হয়েছিল যে ওই সিবিআই তদন্ত হবে না। যাই হোক, সেখানে একটি মামলা ওঠে। যে মামলায় তামিলনাড়ু সরকার বা ডিএমকে সরকার বা স্ট্যালিনের হয়ে সোজা কথায় লড়তে এসেছিলেন আইনজীবী মুকুল রোহতাগি। মানে এই যেসব শোনা যায় দুর্নীতিবাজদের যারা বাঁচাচ্ছেন, তাদের মধ্যে অন্যতম একটা খুব উজ্জ্বল নাম হচ্ছে মুকুল রোহতাগি। এবং সেখানে অভিযোগটা কি ছিল? অভিযোগ ছিল 10 বছরের এক বালিকার উপর একাধিকবার যৌন নির্যাতনের অভিযোগ। এবং সেখানে তামিলনাড়ু পুলিশ, মানে ওই সবই তো ইন্ডিজোটের অংশ, তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে এবং তার বিরুদ্ধে সিবিআই তদন্তের একটা আবেদন জমা পড়ে। এবং মাদ্রাজ হাইকোর্ট গত 29শে অক্টোবর তাতেই সিলমোহর দেয় যে হ্যাঁ, তামিলনাড়ু পুলিশ যে কাজটা করছে সেটা মেনে নেওয়া যায় না, বিশেষ করে 10 বছরের এক বালিকা যৌন নির্যাতনের ঘটনা নিয়ে। সুতরাং এটা সিবিআই তদন্ত হওয়া দরকার। এবার যখনই মাননীয় বিচারপতি সূর্যকান্ত এবং মাননীয় বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চে এই মামলাটি এলো, এই মামলাটি প্রাথমিক অবজারভেশনে অনেক ভালো ভালো কথা তারা বললেন। কি কথা বললেন? বলছেন, সংশ্লিষ্ট রাজ্য পুলিশ আক্রান্ত বালিকার সঙ্গে যে আচরণ করেছে তাতে বিস্ময় প্রকাশ করছি আমরা। আর কি বলেছেন? বলেছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে পুলিশ তদন্ত করতে গিয়ে ভুল পথে চালিত হয়েছে। এর জন্য সংশ্লিষ্ট পুলিশকর্মী ও আধিকারিকদের অসংবেদনশীল আচরণকেই দায়ী করা যায়। ভাবুন, তামিলনাড়ু পুলিশ যে অন্যায় করেছে, তামিলনাড়ুর রাজ্য পুলিশ যে অন্যায় করছে, সেখানে স্পষ্টভাবেই তার ইঙ্গিত দিচ্ছে। তার থেকেও বড় কথা, নিজেদের অবজারভেশনে তারা বলছেন, আমরা তদন্তকারীদের নিয়ে মোটেই খুশি নয়। এই কথা কখন বলছেন? যখন মুকুল রোহতাগি তামিলনাড়ু পুলিশ সম্বন্ধে বলছেন, তারা খুব তৎপরতার সঙ্গে কাজ করেছে, তারা খুব এফিসিয়েন্টলি কাজ করেছে। এফআইআর দায়ের হওয়ার আগেই সংশ্লিষ্ট ব্যক্তির নামে অ্যারেস্ট করা হয়ে গেছে। এইসব অনেক কথা তারা বলছেন। মানে পুলিশ যে কত ভালো কাজ করছে সেই জায়গাটা বলছে। তাতে দুই বিচারপতি মাননীয় সূর্যকান্ত এবং মাননীয় উজ্জ্বল ভূঁইয়া, তারা বলছেন আমরা তদন্তকারীদের নিয়ে মোটেই খুশি নয়। অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই মনে হচ্ছে যে মাদ্রাজ হাইকোর্ট যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল, তামিলনাড়ু পুলিশ যে অন্যায় করছে সেটা খুঁজে দেখার জন্য, এটাই হওয়া দরকার আছে। তো এরপরই কাহানিতে টুইস্ট। কি বলেন? দুই বিচারপতি বলেন, কিন্তু এত কিছুর পরেও আমরা মনে করছি সিবিআই তদন্তের কোনো দরকার নেই। এখানে একটা এসআইটি, স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হোক এবং তারা এই পুলিশের বিরুদ্ধে তদন্ত করুক। বেশ, একটা সিবিআই জায়গায় না হয় এসআইটি গঠন হবে, কিন্তু সেই এসআইটি গঠনের ক্ষেত্রে যে শর্তগুলো চাপালেন সেগুলো একবার মন দিয়ে শুনুন। তাহলেই বুঝতে পারবেন কেন এই রায় নিয়ে রীতিমতো প্রশ্ন উঠে গেছে, ঝড় উঠছে সারা ভারতবর্ষ জুড়ে। তার কারণ হচ্ছে, তারা যেটা বললেন, এই যে এসআইটিটা গঠন হবে, এই এসআইটি অন্য কেউ গঠন করবে না। গঠন করবে তামিলনাড়ু রাজ্য সরকার। ভাবুন, তামিলনাড়ু রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ আর তার বিরুদ্ধে তদন্ত করার জন্য যে এসআইটি গঠন হবে সেটা করবে তামিলনাড়ু রাজ্য সরকার। এবং 7 জন আইপিএস আধিকারিকের নাম দিতে হবে।
7 জন আইপিএস আধিকারিক এই এসআইটিতে থাকবেন। খুব ভালো কথা। কোন 7 জন আইপিএস অফিসার থাকবেন? যারা পদোন্নতি নয়, সরাসরি আইপিএস হয়েছেন। বেশ। এবার ২ নম্বর শর্ত হচ্ছে তারা তামিলনাড়ুর বাসিন্দা হলে চলবে না। অন্য রাজ্যের মানুষ বর্তমানে কর্মসূত্রে তামিলনাড়ুতে আছেন এমন লোককে এখানে রাখতে হবে। এবং মিনিমাম ৩ জন মহিলা আইপিএসকে এই এসআইটিতে থাকতে হবে। এই মামলার পরবর্তী শুনানি ১৮ই নভেম্বর এবং সেখানে ওই যে রাজ্য সরকার যেটা তৈরি করেছে এসআইটি সেই ৭ জনের নাম জমা দিতে হবে। এবার যেই এই রায়টা পেলেন অমনি মুকুল রোহতাকির বন্ধু কপিল সিব্বাল, যিনি রাজ্য সরকারের হয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে সিবিআই তদন্ত হয়েছিল যে পুলিশের এগেনস্টে করতে হবে, সেইটা নিয়ে যিনি লড়ছিলেন তিনি সাথে সাথে চলে আসেন এই ২ মাননীয় বিচারপতির কাছে। যে তিনি দাবি করেন যে হুজুর, যে রায় তামিলনাড়ুতে দিয়েছেন সেই একই জিনিস তো পশ্চিমবঙ্গে চলছে। পশ্চিমবঙ্গেও একটি মামলা, যে মামলায় একজন তৃতীয় ব্যক্তি এসে বলেছে যে এইখানকার এক সাংসদের কন্যাকে নিয়ে কোনো ২ জন মহিলা অশালীন মন্তব্য করেছেন এবং তার বদলে পুলিশ তুলে নিয়ে গিয়ে তাদেরকে বেধড়ক ঠেঙিয়েছিল, এমন মার মেরেছিল বলে অভিযোগ যে তাদের পা এতটাই ফুলে যায় যে তারা প্যান্ট অব্দি খুলতে পারছে না। তার জন্য কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ প্রথমে এবং পরবর্তীকালে ডিভিশন বেঞ্চে গেলে মাননীয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তারা অর্ডার দেয় যে এটা সিবিআই তদন্ত হওয়া উচিত। পুলিশ যে কাজ করছে সেটা মোটেই গ্রহণযোগ্য নয়। পুলিশের উপর আর আস্থা রাখা যায় না। কিন্তু তামিলনাড়ুতেও তো একই ঘটনা হয়েছে আর আপনারা সেখানে বলেছেন যে না, এখানে সিবিআই তদন্তের দরকার নেই, এসআইটি গঠন করে তদন্ত করা হোক। তো সেই একই রায়টা পশ্চিমবঙ্গের জন্য দিয়ে দিন না। সাথে সাথে মাননীয় বিচারপতি সূর্যকান্ত এবং মাননীয় বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া, তাদের ডিভিশন বেঞ্চ এটা রাজি হয়ে যায় এবং পশ্চিমবঙ্গে যে পুলিশের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল সেটাকে খারিজ করে দেওয়া হয়, যেটা অন্তর্বর্তী স্থগিতাদেশ ছিল, এবং সেটা খারিজ করে দিয়ে পশ্চিমবঙ্গের জন্য ওই একই কন্ডিশনে এসআইটি গঠন করতে বলা হয় এবং ১৮ই নভেম্বর সেই তালিকা দিতে বলা হয়। এবার ভালো করে বুঝে দেখুন, এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা পুলিশ ডিপার্টমেন্টের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে গায়ের জোরে এখানে অন্যায় অত্যাচার চালাচ্ছেন। কেন? না, মমতা বন্দ্যোপাধ্যায়েরই দলের এক সাংসদের কন্যার নামে কেউ একজন কুমন্তব্য করেছেন বলে তারই দলের কেউ একজন অভিযোগ জানিয়েছেন এবং সেই জন্য পুলিশ অসংবেদনশীল হয়ে উঠেছে, অমানবিক হয়ে উঠেছে এবং এইভাবে পুলিশি হেফাজতে নিপীড়ন চালাচ্ছে, দলদাস চটিচাটা ভূমিকা পালন করছে। আর সেইটা তদন্ত করার জন্য এবার মমতা বন্দ্যোপাধ্যায়ই একটা এসআইটি গঠন করে দেবেন। তার ডিপার্টমেন্ট একটা এসআইটি গঠন করে দেবে, যে এসআইটিতে এই রাজ্যেই কাজ করেন এমন আইপিএস অথচ এই রাজ্যের বাসিন্দা নন তারা সংযুক্ত থাকবেন। যেমন ধরুন রাজীব কুমার, যিনি রাজ্য পুলিশের ডিজি হয়ে আছেন, তিনি তো সরাসরি আইপিএস, পদোন্নতির ফলে তিনি আইপিএস হননি, তিনি রাজ্য পুলিশের হেড। ফলে এই যে শর্ত সুপ্রিম কোর্ট দিয়েছে সেই শর্ত অনুযায়ী এই এসআইটিতে তিনি থাকতে পারেন এবং তিনি কর্মসূত্রে বাংলায় রয়েছেন কিন্তু জন্মসূত্রে তিনি বাঙালি নন। ফলে তিনি এই এসআইটিতে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হতে পারেন। এরকম রাজীব কুমারের মতো ৭ জন অফিসার থাকবেন এবং তার মধ্যে ৩ জন মহিলা অফিসার থাকবে। এবার প্রশ্ন হচ্ছে যে রাজীব কুমারের ডিপার্টমেন্টের বিরুদ্ধে এত বড় অভিযোগ উঠেছে, এটা কি রাজীব কুমার জানতেন না? এই প্রশ্নটা তো সবার আগে উঠছে। তাহলে তিনি সেই তদন্ত তিনি করবেন, যদি করেন, যদি এসআইটিতে তিনি থাকেন, এবং তারপর তিনি প্রকৃত সত্যটা উদ্ঘাটন করে নিয়ে এসে বলবেন যে হ্যাঁ, এই অত্যাচার হয়েছে এবং পুলিশ এটা ভুল করেছে, এই পুলিশকে শাস্তি দেওয়া হোক। এটা বিশ্বাসযোগ্য? এবার বাকি যারা থাকবেন তারাও কি রাজীব কুমারের মতো হবেন? এই রাজীব কুমার তো এর আগেও অনেক এসআইটি হেড করেছেন এবং সেখানে তার ভূমিকা এতটাই উজ্জ্বল ছিল যে তাকে এই জন্য সিবিআই তদন্তের সামনে ডাকে, জেরার জন্য ডাকে এবং সেইটাকে আটকাবার জন্য তার যিনি হর্তাকর্তা বিধাতা সেই মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে সরাসরি ধর্নায় বসে যান। তাহলে রাজীব কুমারের ভূমিকা যদি এসআইটির ক্ষেত্রে এতটাই উজ্জ্বল হবে, এতটাই স্পষ্ট হবে, এতটাই ভালো কাজ করবেন, কে সিবিআই যখন ডাকছে সেটা ধর্ণা দিয়ে আটকাবার কি দরকার হয়ে পড়েছিল? আর যে মহিলা আইপিএসদের কথা বলা হচ্ছে, আমরা সাম্প্রতিককালে আর.জি. কর কাণ্ডে কলকাতা পুলিশের এক মহিলা অফিসারকে দেখলাম যিনি বারবার এসে সাংবাদিক বৈঠক করছিলেন এবং সেই জায়গায় তিনি যে মিথ্যাচার করছিলেন, তিনি একের পর এক মিথ্যা কথা বলছিলেন এবং জিনিসটাকে ম্যানিপুলেট করে যাতে ভুল তথ্য মানুষের কাছে পৌঁছয় এমন কাজ করছিলেন, এই ভয়ঙ্কর অভিযোগ তো তার বিরুদ্ধে উঠেছে। তাহলে মহিলা আইপিএস এলেই তারা কি কাজটা সঠিকভাবে করতে পারবেন?
আর ধরে নিলাম যদি কেউ সঠিকভাবে কাজটা করতে চান, ৭ জনের যে টিম হচ্ছে, যারা জন্মসূত্রে এই রাজ্যে নন কিন্তু কর্মসূত্রে এই রাজ্যে রয়েছেন, তারা যদি সঠিক কাজটা করেও ফেলেন, তাদের হাল কি দময়ন্তী সেনের মতো হবে না? সেই প্রশ্নটা উঠে যাচ্ছে না? ফলে এই যে সিবিআই তদন্ত বন্ধ করে দিয়ে এসআইটি গঠনের কথা বলা হলো, এই রায় কি সত্যিই ন্যাচারাল জাস্টিস দিল? নাকি ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য সাহায্য করলো? এই প্রশ্নও কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে উঠছে এবং এটা নিয়ে ঝড় উঠছে। এটা গেল ১ নম্বর দিক। ২ নম্বর কথা হচ্ছে এই সিবিআই নিয়ে বারবার প্রশ্ন ওঠে। আপনারাই প্রশ্ন তোলেন, আপনারাই বলেন যে এই সিবিআই হয় অকর্মণ্য অপদার্থ, আর না হলে সেটিংটা হয়ে আছে। হয় সরাসরি সিবিআই টাকা-ফাকা খেয়ে সেটিং করে রেখেছে, যেজন্য তারা বড়, বড় মাথার দিকে যায় না, চুনোপুটি ধরে ব্যাপারটাকে ধামাচাপা দেয়। আর না হলে এই সিবিআইকে যারা পরিচালনা করে সেই অর্থাৎ কেন্দ্রীয় বিজেপি অর্থাৎ এই দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সঙ্গে এই রাজ্যের কিছু একটা সেটিং-টেটিং আছে। সেইজন্য তারা নির্দেশ দেয় আর সিবিআই একটা আইওয়াস কাজ করে আর সেইজন্য সিবিআই তদন্ত হয় না। কিংবা আবার কেউ আরেক ধাপ এগিয়ে বলেন, এই মোদী অমিত শাহকে যারা পরিচালনা করেন নাগপুর থেকে অর্থাৎ সোজা কথায় সঙ্ঘের মাথা মোহন ভাগবত, তাদের সঙ্গে এই রাজ্যের একটা সেটিং আছে। সেইজন্য তারা পুরো ব্যাপারটা চেপে রেখেছেন আর এইজন্য সিবিআই তদন্ত করে এই রাজ্যে কিছু বার করতে পারছে না। নাহলে ওই অরবিন্দ কেজরিওয়ালকে, হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করতে পারে আর এই রাজ্যের কোনো বড়, বড় মাথাকে গ্রেপ্তার করতে পারে না? বারবার প্রশ্ন করেন। এবার ব্যাপারটা হচ্ছে যদি সিবিআই এর সঙ্গে সেটিং থাকে, যদি মোদী অমিত শাহের সঙ্গে সেটিং থাকে, যদি নাগপুরের সঙ্গে সেটিং থাকে, আপনারা একদম সত্যি বলছেন আমি ধরে নিলাম। তাহলে এই সিবিআই কে আটকাতে কপিল সিব্বলের এত কিছু করার দরকার কেন হয়ে পড়ল? কেননা সিবিআই তো আসবে, সেটিং, সবটাই সেটিং। সিবিআই এসে একটু এদিক ওদিক করবে, তারপর ছোটখাটো কাউকে হয়তো ধরে আইওয়াস করে ব্যাপারটা করে দেবে কিংবা দীর্ঘদিন ফেলে রাখবে, তদন্তই করবে না। ভালো তো। একটা সেটিং ওয়ালা সংস্থা, তারা আসবে, এসে তদন্ত করবে, ব্যাপারটা মিটে যাবে। কিছুই বেরোবে না আল্টিমেটলি। সবটাই জানা আছে তো। তাহলে সেই সিবিআই কে আটকাতে এত মরিয়া প্রয়াস কেন? আর সেইটা আটকে এই এসআইটি করার চেষ্টা কেন? প্রশ্ন উঠছে না? অর্থাৎ মানে সিবিআই সেটিং হয়নি। তার মানে মোদি অমিত শাহ সেটিং হয়নি। তার মানে নাগপুর কোনো সেটিং হয়নি। সিবিআই এলে হাঁড়ির হাল হয়ে যাবে। সিবিআই যেরকম করে রাজীব কুমারের বাড়ির দরজায় পৌঁছে গিয়েছিল বলে এই রাজ্য সরকার, এই রাজ্যের মুখ্যমন্ত্রীর হাঁড়ির হয়ে গিয়েছিল, যে কারণে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে আইন শৃঙ্খলা ভেঙে তাকে ধর্নায় বসতে হয়েছিল, সিবিআইকে কিছুতেই জেরা করতে দেব না। সেই জায়গাটাই, সেই ট্রেনটাই বজায় থাকছে। সিবিআই ঢোকা মানে সারে সর্বনাশ হবে। এবং আরেকটা কথা সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা কলকাতা হাইকোর্টও প্রশ্ন তুলেছিল যে এই কলকাতা পুলিশ, এই রাজ্য সরকার এই সিবিআই আটকাতে চাইছে কেন? তারা তো বারবার বলছে যে তাদের পুলিশ অত্যন্ত এফিশিয়েন্টলি কাজ করেছে, আইন মেনে কাজ করেছে এবং তাদের মতো ধোয়া তুলসী পাতা মানুষ কেউ হয় না। তারা সত্যিই একদম আইনের অবতার। তাহলে সিবিআই আসুক আর এফবিআই আসুক আর মঙ্গল গ্রহ থেকেই কেউ ইনভেস্টিগেশন করতে আসুক, এত ভয়টা কিসের? সিবিআই তদন্ত আটকাতে চাইছে কেন? তার মানে কি পরিমাণ অন্যায় হয় সেটা খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন, তার ডিপার্টমেন্টও জানে, পুলিশ ডিপার্টমেন্টও জানে, রাজীব কুমাররাও জানেন। আর তাই কপিল সিব্বাল্লা এই সিবিআই আটকাবার জন্য মরিয়া হয়ে উঠছেন। আর এই জায়গায় আরেকটা প্রশ্ন উঠে যাচ্ছে যে মাননীয় সঞ্জীব খান্না তিনি দায়িত্ব নেওয়ার পরই একটা বড় চেঞ্জ নিয়ে এসেছেন। তিনি বলেছেন যে এবার থেকে কোনো মামলা জরুরি ভিত্তিতে শুনানি করতে হবে, এটা মৌখিক কথাই হবে না। তার জন্য কিছু তিনি চেঞ্জেস নিয়ে এসছে। এই যে মামলাটা কালকে কপিল সিব্বাল মুকুল রোহতগি তামিলনাড়ু মামলার রায় পাওয়ার পরই ছুটে গেলেন এবং গিয়ে বললেন যে এটা জরুরি ভিত্তিতে শুনতে হবে। কি এমন হয়ে গেল যেটা এত জরুরি ভিত্তিতে শুনতে হলো? কেননা পশ্চিমবঙ্গের একাধিক মামলা পেন্ডিং আছে, যেগুলো দিনের পর দিন পিছিয়ে যায়। ডিএ মামলা ৬ মাস বাদে ডেট পড়ে, তারপর আবার ৬ মাস বাদে ডেট পড়ে। তাহলে এই মামলায় নবান্ন প্রশাসন, পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ পুলিশ বেকায়দায় পড়তে চলেছে। সেই জন্য আপৎকালীন ভিত্তিতে শুনানি হলো। তাহলে বাকি মামলাগুলো কেন হচ্ছে না? এই যে ব্যাপার, এই যে রায়ের ব্যাপার, এইটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে। নিশ্চয়ই সুপ্রিম কোর্ট সদর্থক ভূমিকা নেবেন এবং মানুষকে তার ন্যাচারাল জাস্টিস পেতে সাহায্য করবেন। কিন্তু কালকে এই রাজ্য পুলিশের বিরুদ্ধে সিবিআই তদন্ত ঘিরে সুপ্রিম কোর্টে যে নাটক হলো, যে মরিয়া প্রচেষ্টা দেখা গেল, তা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠে যাচ্ছে। কি বলবেন বন্ধুরা? যদি এই প্রসঙ্গে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।